হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের থার্ড সামেটিভের যে প্রথম সেটটি ছিল সেটার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যে আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে বক্ররৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল কণার সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা কত হয়। তাহলে যদি বলি বক্ররৈখিক পথ, ধরো কোনো একটা অর্ধবৃত্তাকার পথের কথা আমরা ভাবছি, তাহলে এটাও একটা কি বক্ররৈখিক পথ। তাহলে এ পজিশন থেকে স্টার্ট করে বি পজিশনে কোনো একটা কণা এসেছে, তাহলে এটা তার অতিক্রান্ত দূরত্ব। সরণ কি হয়ে থাকে, সে জায়গায় সরণ হয়ে থাকে কি না, তার প্রাথমিক আর অন্তিম অবস্থানের সংযোজক সরলরেখা। অর্থাৎ এ আর বি যোগ করলে যে সরলরেখাটা আমরা পেলাম সেটা হয়ে গেল কি সরণ। তাহলে সরণ এখানে কোনটা হবে না, এটা একটা অর্ধবৃত্তাকার পথ যেহেতু, তাহলে এই সরণ হচ্ছে এখানে এই ব্যাসটাই হচ্ছে সরণের পরিমাপ। তাহলে অতিক্রান্ত দূরত্বের পরিমাপ কোনটা হবে না, এই অর্ধবৃত্তের পরিধি। তাহলে এখানের যে পরিধিটা আমরা দেখতে পাচ্ছি সে কাকে রিপ্রেজেন্ট করছে না, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এর ফর্মুলা বুঝতেই পারছো যে স্বভাবত এটা হয়ে থাকে পাই আর, আর এটা হয়ে থাকে 2r। তাহলে পায়ের একটা ভ্যালু আছে, সেটা কত হয়ে থাকে না 22/7 ইন্টু আর, অন্যদিকে এটা হয়ে থাকে 2 ইন্টু আর। তাহলে বুঝতে পারছো কোনটা বেশি হবে না, সবসময় অতিক্রান্ত দূরত্বই কিন্তু বেশি হয়ে থাকে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সর্বদাই কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে কার তুলনায়, সরণের চেয়ে। তাহলে এদের যে রেশিওটা হবে বা অনুপাতটা, সরণ বাই অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেখানে দেখতে পাচ্ছ যে হরে আছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি বড়, তাহলে হর যদি বড় হয় তাহলে তার ভ্যালুটা সর্বদা কি হয়ে থাকে, একের চেয়ে ছোট হয়ে থাকে। তাহলে এখানে আমরা কোন অপশনটা চুজ করব না, অপশন বি হবে এটার সঠিক উত্তর, যে বক্ররৈখিক পথে যখন কোনো কণা যায় সমদ্রুতিতে তখন একের চেয়ে ছোট হয়। নেক্সট দেখো, এক তর কত উচ্চতার পারদস্তম্ভের চাপের সমান। তাহলে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান। জুল এবং আর্গের মধ্যে কি সম্পর্ক আছে না, 1 জুল সমান লেখা হয়ে থাকে 10⁻7 আর্গ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলে জামা কাপড় শুকানোর সম্ভাবনা থাকে না। তাহলে এটার অ্যান্সার কি হবে না, 100%। বাতাসে যদি 100% জলীয় বাষ্প থাকে তাহলে জামা কাপড় শুকনো হবে না, বর্ষাকালে যেটা হয়ে থাকে। শব্দ তরঙ্গ সংগ্রহ আর কেন্দ্রীভূত কে করে না, কর্ণছত্র হচ্ছে শব্দ তরঙ্গকে সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে। 6-এর দাগে বলেছে যে একটি জলপূর্ণ পাত্রে একটা লোহার টুকরো নিমজ্জিত করলে 100 ঘন সেন্টিমিটার জল পাত্র থেকে অপসারিত হয়। লোহার ঘনত্ব দেওয়া আছে, লোহার খণ্ডের ভর জিজ্ঞেস করেছে। তাহলে এমনিতে আমরা ফর্মুলা জানি ঘনত্ব, যেটাকে রো দিয়ে প্রকাশ করা হয়। ঘনত্ব রো সমান লেখা হয় থাকে ভর মাস বাই আয়তন, যেটাকে আমরা ভলিউম বলে থাকি। তাহলে ভর চেয়েছে, তাহলে ভর সমান কি লেখা যাবে, ভর এম সমান ঘনত্ব গুণিত আয়তন, ঘনত্ব রো ইন্টু আয়তন ভি। তাহলে আমাদের এখানে ভর বের করতে হবে। তাহলে ঘনত্ব কত দেওয়া আছে দেখে নাও না, লোহার ঘনত্ব দেওয়া আছে 7.8 গ্রাম পার ঘন সেমি, ইন্টু আয়তন কত দেওয়া আছে না 100 ঘন সেমি, তাহলে ইন্টু 100। তাহলে এই দশমিকটা উঠলে এখানে একটা 10 আসে, সমান 780 গ্রাম। কিন্তু এখানে আমাদের অপশনে গ্রাম দিয়ে কিন্তু কোনো অপশন নেই, তাহলে কেজিতে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আসবে 0.78 কেজি। তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে 7-এর দাগ, প্রদত্ত কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, অ্যান্সার কি হবে সীসা। H3PO3 কতগুলি অ্যাসিড লবণ গঠন করে, H3PO3 দুটি অ্যাসিড লবণ গঠন করে। নয়টা দেখো, কোনটির ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়, তাহলে টিন্ডাল এফেক্ট দেখতে গেলে দ্রবণটাকে কলয়েডীয় হতে হয়, অর্থাৎ স্টার্চ দ্রবণ হচ্ছে একটা কলয়েড দ্রবণ। নেক্সট আছে এসটিপিতে
হাফ মোল SO2 গ্যাসের আয়তন কত? তাহলে এসটিপিতে যদি বলি, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে হাফ মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 ইন্টু হাফ। তাহলে 2 দিয়ে কাটাকাটি করবে, কত আসবে? 11.2 লিটার। তাহলে এখানে অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে একটি পরমাণু এম, এর ভর সংখ্যা 27 দেওয়া আছে, অর্থাৎ ভর সংখ্যাকে আমরা এ দিয়ে ডিনোট করি। তাহলে ভর সংখ্যা দেওয়া আছে 27। এবার ভর সংখ্যা সমান কি লেখা হয় থাকে? না পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা আমাদের দেওয়া আছে 27 সমান নিউট্রন সংখ্যা 14 দেওয়া আছে, নিউট্রন সংখ্যা 14। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কত হবে? 27 মাইনাস 14 অর্থাৎ 13। তার মানে 13টি প্রোটন আছে। তাহলে এর থেকে কি বোঝায়? যে প্রোটন আছে 13টি। তাহলে 13টি যদি প্রোটন থাকে তাহলে ইলেকট্রনও কটা থাকবে? 13টি। তাহলে 13টি ইলেকট্রনও আছে। তাহলে এই 13টি ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট হবে? না, এই 13টি ইলেকট্রন কে কক্ষে 2টো যাবে, এল কক্ষে 8টা যাবে এবং এম কক্ষে অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 3টে। তাহলে দেখো 2 8 10 প্লাস 3 13। এবার যেহেতু এখানে এটি প্লাস হয়েছে, দেখো M3+, তাহলে M3+, তাহলে ক্যাটায়নে কখন পরিণত হয়? না, যখন ইলেকট্রন বর্জন করে। তাহলে 3টে প্লাস মানে কি? 3টে ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে এই যে 3টে ইলেকট্রন, এই যে 3টে ইলেকট্রন সে কি করবে? বর্জন করবে। 3টে ইলেকট্রন বর্জন করলে বাকি কত পড়ে থাকছে? বাকি পড়ে থাকছে 2 প্লাস 8 মানে 10টি ইলেকট্রন পড়ে থাকছে। তাহলে 3টে প্লাস হওয়ার অর্থ 3টে সে বর্জন করবে। কোথা থেকে? না, সর্ববহিস্থ কক্ষ থেকে সে বর্জন করবে, বর্জন করবে। তাহলে এখানে 10টি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো যে সাধারণ লবণ আর জলের যে মিশ্রণ, সেখান থেকে সেটাকে কিভাবে পৃথক করা যায়? তাহলে সেটি পৃথক করতে আমরা পাতন পদ্ধতি ব্যবহার করব। নেক্সট হচ্ছে নকনি সিনড্রোম। নকনি সিনড্রোম রোগ কিসের জন্য হয়? নকনি সিনড্রোম হয় ফ্লুরাইড দূষণের জন্য। আর আর্সেনিক দূষণের জন্য কি রোগ হয়ে থাকে? না, ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ। এরপর চলে আসো গ্রুপ বি। 2 এর দাগের 1 নম্বর বলেছে বারন কি? তাহলে বারন কি? না, 1 বারন সমান আমরা কত লিখতে পারি? না, 1 বারন সমান লেখা হয়ে থাকে 10⁻⁻28 মিটার স্কোয়ার। এর সাহায্যে কি করা হয়? না, নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিমাপে ব্যবহৃত লব্ধ একক। তাহলে নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমাদের পরিমাপ করতে হয়, সেটা পরিমাপ করার জন্য যে একক প্রয়োজন তাকেই আমরা বারন বলে থাকি। অনুপরমাণুর ভর মাপার জন্য ইউ এককের সম্পূর্ণ নাম কি? তাহলে ইউ একককে কি বলা হয় থাকে? ইউ এককের সম্পূর্ণ নাম কি হয়ে থাকে? না, পারমাণবিক ভর একক, বা ইংলিশে বললে এটা হয়ে থাকে অ্যাটমিক মাস
ইউনিট এটা বলা হয়। নেক্সট বলেছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 কোন ভৌত রাশির একক? তাহলে এটা চাপেরও হবে, আবার পীড়নেরও হবে। তাহলে চাপ পীড়ন দুজনেরই কিন্তু এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, কারণ চাপ সমান লেখা হয়ে থাকে বল বাই ক্ষেত্রফল। এবার বলের মাত্রা হয়ে থাকে এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফল হয়ে থাকে এল স্কোয়ার। একটা এল ক্যান্সেল হয়ে যাবে, তখন আমরা পাবো এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। সুতরাং চাপ আর পীড়ন দুজনের মাত্রা সেম হয়। নেক্সট আসো 3 দাগ। কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র সময়ের অক্ষের সঙ্গে লম্ব হতে পারে কি? না, সময় অক্ষের সঙ্গে কিন্তু লম্ব হতে পারে না। কারণ সময় অক্ষের সঙ্গে যদি লম্ব হয়ে যায়, তাহলে একই সময় একটি বস্তুর একাধিক বেগ থাকবে, একাধিক বেগ থাকতে পারে। নেক্সট বলেছে সমমন্দনে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে সমমন্দনে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র কিরকম হবে? তাহলে মন্দন হলে বেগ হ্রাস পায়। তাহলে এই বরাবর যদি বেগ হয় আর এই বরাবর ধরো সময়, তাহলে এই বরাবর ভি ভেলোসিটি আর এই বরাবর টাইম। তাহলে বেগ সময় লেখচিত্র সমমন্দন হলে কিরকম হবে? না, এরকম হবে। নেক্সট বলেছে বল সমান ভর গুণিত ড্যাশ। তাহলে বল সমান ভর গুণিত কি হয়ে থাকে? এক্স সমান ত্বরণ। কারণ বল এফ সমান আমরা লিখে থাকি ভর গুণিত কি? ত্বরণ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এফ সমান এম। এবার ত্বরণের বলেছে সিজিএস পদ্ধতিতে একক কি হয়? তাহলে ত্বরণের সিজিএস পদ্ধতিতে একক হয়ে থাকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই হলে আমরা লিখতাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়নের যে অনুপাত, তাকে ইয়ং গুণাঙ্ক বলা হয়ে থাকে। তাহলে এটা কি হবে? নেক্সট তাহলে এটা হবে আমাদের সত্য, কারণ আমরা জানি কি স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা ইয়ং গুণাঙ্ক বলি। নেক্সট বলেছে ধারারেখাগুলি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর পরস্পরকে ছেদ করেন না। ধারারেখ প্রবাহ কখনোই পরস্পরকে ছেদ করে না। একটি পাম্পের ক্ষমতা দেওয়া আছে 1.2 কিলোওয়াট। এটা বলতে কি বোঝো? তাহলে একটি পাম্পের ক্ষমতা 1.2 কিলোওয়াট বলতে বোঝায় যে পাম্পটি প্রতি সেকেন্ডে 1.2 কিলো জুল কার্য করতে পারে। নেক্সট আছে একটা দম দেয়া খেলনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে এখানে আমরা বলতে পারি কি না, স্থিতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 7 বলেছে এক ব্যক্তি 10 মিনিটে এত জুল কাজ করে থাকলে ব্যক্তির ক্ষমতা হবে 5 ওয়াট। তাহলে ক্ষমতা পি সমান আমরা লিখে থাকি W/T, মানে কার্য বাই সময়। তাহলে কার্য কত আছে এখানে? 3600 জুল। এবং এখানে টাইম দেওয়া আছে 10 মিনিট। তাহলে ওটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 10 × 60, তাহলে 0 0 ক্যান্সেল। তাহলে 6 6 36 মানে হচ্ছে 6 ওয়াট।
তাহলে এখানে দেওয়া আছে 5 ওয়াট, তাহলে কি হয়ে যাবে, এটা মিথ্যা হয়ে গেল। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? তাহলে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র কি হবে না, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। নেক্সট বলেছে যে দুটি বস্তু যদি তাপীয় সাম্যে থাকে, যদি তাদের কি সমান হবে, যদি তাদের উষ্ণতা বা তাপমাত্রা সমান হয়। একটি প্রাণীর নাম লেখো যে শ্রবণোত্তর শব্দ সৃষ্টি করে থাকে। তাহলে শ্রবণোত্তর শব্দ মানে আল্ট্রাসনিক সাউন্ড কে কে সৃষ্টি করতে পারে, এক বাদুড় আর ডলফিন। শূন্যস্থানে শব্দের বেগ কত হয় না, শূন্যস্থানে শব্দের বেগ হয়ে থাকে, আচ্ছা শূন্যস্থানে শব্দের বেগ, শূন্যস্থান দিয়ে তো শব্দ যেতেই পারে না, বায়ু মাধ্যমে বেগ হয়ে থাকে, তাহলে শূন্যস্থানে শব্দের বেগ কত, 0, কারণ শূন্য স্থানের মধ্য দিয়ে শব্দ যাতায়াত করতে পারে না। যদি এটা বায়ু মাধ্যম বলতো তাহলে হতো 332 মিটার পার সেকেন্ড। নেক্সট চলে আসো, তেজস্ক্রিয় রশ্মিতে আধানবিহীন রশ্মির নাম কি? তাহলে কার কোনো আধান থাকে না বা নিস্তড়িত হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের গামা রশ্মি। গামা রশ্মি। নেক্সট, আইসোটোপ নেই এমন একটা মৌলের উদাহরণ। তাহলে আইসোটোপ নেই এরকম বহু মৌল আছে, তাহলে তার মধ্যে আমরা লিখতে পারি সোডিয়াম। নেক্সট আসো, 2.5 গ্রাম অনু SO2 মানে কত গ্রাম SO2 কে বোঝানো হচ্ছে? তাহলে এমনিতে SO2 মানে কত, SO2 মানে সালফারের জন্য আসে 32 প্লাস অক্সিজেনের জন্য 16 আর দুটোর জন্য 32 প্লাস 32, SO2 মানে হয় 64 গ্রাম নর্মালি। তাহলে 64 গ্রাম SO2 মানে কত হয়, 1 গ্রাম অনু। তাহলে লিখতে পারি 1 গ্রাম অনু SO2 মানে কতটা SO2 না 64 গ্রাম। 1 গ্রাম অনু SO2 মানে 64 গ্রাম SO2। এখানে বলেছে 2.5 গ্রাম, তাহলে 2.5 গ্রাম অনু SO2 মানে কতটা হবে, তাহলে 64 ইন্টু 2.5, তাহলে এটা করলে আসবে 160 গ্রাম SO2। তাহলে এটার অ্যান্সার হবে 160 গ্রাম SO2। 52 অ্যাটমিক মাস ইউনিট হিলিয়ামে পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে হিলিয়ামের ভর কত হয়ে থাকে, এটা আমাদের হিলিয়ামের ভর, চলো হিলিয়ামের ভর কত হয়ে থাকে, আমরা লিখি 2He4। তাহলে লিখতে পারি যে 1 AMU হিলিয়াম এর ভর কত, 4 AMU। তাহলে 52 AMU এর জন্য কত হবে, 52 AMU হিলিয়ামের ভর। আচ্ছা 52 AMU তে পরমাণুর সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে 52 AMU তে 52 AMU He তে পরমাণুর সংখ্যা 52/4 অর্থাৎ 13। তাহলে এতে পরমাণুর সংখ্যা কত হবে না 13টি। একটি তরল এরোসলের উদাহরণ কি হবে, একটি তরল এরোসলের উদাহরণ হবে কুয়াশা। নেক্সট বলেছে একটি শোধক গ্যালাসের উদাহরণ দাও, মানে জল থাকবে এরকম। তাহলে একটি শোধক গ্যালাসের উদাহরণ কি হবে, তাহলে আমরা বলতে পারি কি তুঁতে, যেটাকে আমরা বলে থাকি কি কপার সালফেট, কপার সালফেট। তাহলে এটাকে শোধক গ্যালাস কেন, কারণ এর যে সংকেতটা সেটা হচ্ছে CuSO4
আর তাতে জল থাকে কতটা, 5 অণু, 5:2। এটা এছাড়াও আমরা আরো পড়েছি যে গ্লোবাল লবণ পড়েছো দ্রাব্যতা লেখতে, গ্লোবাল লবণ সেটাও একটা কি, Na2SO4 10H2O, তাহলে তাতেও কি আছে, জল আছে। তাহলে এগুলো হচ্ছে শোধক কেলাসের উদাহরণ। বিস্তৃত দশা তরল আর বিস্তার মাধ্যম গ্যাসীয় এমন একটি কলোয়েড দ্রবণের উদাহরণ কি হতে থাকে? তাহলে এখানেও কি হবে না, এমন একটি কলোয়েড দ্রবণ হবে কুয়াশা। নেক্সট দেখো, জল আর বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? তাহলে জল আর বেঞ্জিনের যে মিশ্রণ তাকে পৃথক করা হবে কোন পদ্ধতিতে, না পৃথকীকরণ ফানেলের সাহায্যে। পৃথকীকরণ ফানেলের, পৃথকীকরণ ফানেল ব্যবহার করে একে আলাদা করা হবে। নেক্সট বলেছে ক্রুড অয়েল কি? দেখো ক্রুড অয়েল জিনিসটা কি, না ক্রুড অয়েল হচ্ছে অপরিশোধিত অপরিশোধিত পেট্রোলিয়াম, অপরিশোধিত পেট্রোলিয়াম। নেক্সট আছে তরলের উপরিস্থিত যদি চাপ বাড়ানো হয় তাহলে স্ফুটনাঙ্ক কি হবে? না তরলের উপর চাপ বাড়লে স্ফুটনাঙ্ক হচ্ছে বাড়ে, তাহলে কি হবে, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে বা বাড়ে। এবার আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। তাহলে ব্ল্যাকফুট ডিজিজ একটু আগে আমরা করেছি, যে ব্ল্যাকফুট ডিজিজ কার জন্য হয়ে থাকে, আর্সেনিকের জন্য। জলের ক্লোরিনেশন যদি করতে হয় তাহলে কি ব্যবহার করব, ব্লিচিং পাউডার। এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডারের সংকেত মডেল। আম্লিক অক্সাইড এদের মধ্যে কোনটা, না আম্লিক অক্সাইড হচ্ছে P2O5 অর্থাৎ সি। এবং কঠিন অবস্থায় পাওয়া যায় এমন একটি অ্যাসিড হচ্ছে COOH তার উল্টো। নেক্সট আসছে গ্রুপ সি। গ্রুপ সিতে বলেছে যে বলের মাত্রীয় সংকেত এবং মাত্রার যে সমীকরণ। তাহলে মাত্রীয় সংকেত যখন লেখা হবে বলের, কিরকম লেখা হবে, না বলের মাত্রীয় সংকেত, বলের মাত্রীয় সংকেত লেখা হয় এরকম mL T⁻²। এবার যখন বলবে যে মাত্রীয় সমীকরণ, মাত্রীয় সমীকরণ তখন কি করতে হয়, না যে ভৌত রাশির মাত্রীয় সংকেত নির্ণয় করতে বলেছে, অর্থাৎ বলকে এফ দিয়ে ডিনোট করা হয়, সেটাকে বাম পক্ষে লিখতে হয়, দিয়ে ডান পক্ষে লিখতে হয় মাত্রীয় সংকেত mL T⁻²। তাহলে এটা হয়ে যায় আমাদের মাত্রীয় সমীকরণ। নেক্সট এখানে বলেছে যে ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখাতে, এবং তার সাথে দেখাতে বলেছে যে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সাথে সমান, এবং বলের দ্বারা কার্য কাকে বলে উদাহরণ দাও, ইকোলোকেশন জিনিসটা কি, সোনারের পুরো নাম কি, শব্দের গুণ জাতি বলতে কি বুঝি, ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্র। তাহলে এতগুলো প্রশ্ন আমাদের আছে, তো দেখে নেওয়া যাক গ্রুপ সি। তাহলে দেখো 2 নম্বর, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ভরবেগের ধারণা ব্যতি রেখে যদি হয় তাহলে কোনো বস্তুর উপর আমরা কি জানি যে প্রযুক্ত বল তার ত্বরণের সাথে সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হবে ত্বরণও কিন্তু সেদিকেই ঘটবে, দিয়ে এফ সমান এম। অথবাতে ছিল যে দেখাও বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সাথে সমান হয়। তাহলে বলের ঘাত সমান কি লেখা হয়, বল গুণিত সময়। তাহলে বল এফ ইন্টু সময়কে ডেল্টা টি বলছি। তাহলে এফ সমান কি লেখা যেতে পারে, এফ সমান লেখা হয় ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পিটা কি, ভরবেগের পরিবর্তনকে বোঝায়, আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এটার সাথে এটাকে গুণ করো, এফ ইন্টু ডেল্টা টি সমান কি লেখা হবে, ডেল্টা পি। অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত, বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত, তাহলে এটা মানে কি, প্রযুক্ত বলের ঘাত কার সাথে সমান হচ্ছে, ভরবেগের পরিবর্তনের সাথে, কারণ এফ আর ডেল্টা টি মানে কি হয়, বলের ঘাত। তাহলে প্রযুক্ত বলের ঘাত কার সাথে সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের সাথে। নেক্সট ছিল বলের দ্বারা কার্য কাকে বলে, না বলের দ্বারা কার্য, তাহলে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার কি ঘটে, সরণ ঘটে, তবে প্রযুক্ত বল আর বলের দিকে বস্তুর সরণের যে গুণফল তাকে কার্য বলে, যে ডাব্লু সমান এফ
ইন্টু এস, এটা লিখে থাকি বল গুণিত সরণ। অর্থাৎ একটা বইকে যদি আমরা টেবিল থেকে তুলে অন্য জায়গায় রাখি তার আমাদের কার্য করতে হয়, তাহলে এটাকেই বলা হচ্ছে বলের দ্বারা কার্য। নেক্সট আসছে ইকোলোকেশন কি এবং সোনারের পুরো নাম। সাথে ছিল শব্দের গুণ বা জাতি কাকে বলে এবং ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্র। তাহলে ইকোলোকেশন জিনিসটা কি না, এটি একটি জৈবিক প্রক্রিয়া যেখানে কিছু প্রাণী, একটু আগে আমরা করেছি যে বাদুড়, ডলফিন, এরা কি করে আল্ট্রাসনিক সাউন্ড উৎপন্ন করে এবং সেই শব্দ তরঙ্গ উৎপন্ন করে, আর সেই শব্দ তরঙ্গের প্রতিধ্বনি শুনে তারা বুঝতে পারে যে আশেপাশের পরিবেশ সম্পর্কে, যে সামনে কোথাও কোনো বাধা আছে কি নেই, সেই সম্পর্কে তথ্য তারা সংগ্রহ করে। সোনারের পুরো নাম কি? সোনার, এস মানে সাউন্ড, এন মানে হচ্ছে নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। নেক্সট ছিল যে শব্দের গুণ বা জাতি বলতে কি বুঝি না, শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য এবং এক ও তীক্ষ্ণতার দুটি ভিন্ন বাদ্যযন্ত্রের শব্দকে আমরা আলাদা করে চিনতে পারি, তাকেই বলা হয় শব্দের গুণ বা জাতি। ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রের নামকে কি বলা হয়? ককলিয়া বলা হয়। নেক্সট আছে ক্যাথোড রশ্মির ই বাই এম এর অনুপাত সর্বদা কেন একই হয় না, ক্যাথোড রশ্মি কিসের স্রোত? ইলেকট্রন কণার স্রোত। বিটা রশ্মি কিসের স্রোত? ইলেকট্রন কণার স্রোত। তাহলে ইলেকট্রন একটা কি মৌলিক কণা আমরা জানি, তাহলে এর আধান একটা নির্দিষ্ট আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব এবং ভরও কিন্তু এর নির্দিষ্ট। অর্থাৎ তাহলে দুটো নির্দিষ্ট রাশির যদি আমরা অনুপাত করি তার আধান আর ভর, তাহলে সেই যে মানটা বেরাবে সেটাও কি হবে? সর্বদাই কি থাকবে? একই হবে, নির্দিষ্ট হবে। নেক্সট আছে যে কার্বনের কত গ্রাম ভরে 20 গ্রাম সালফারের মতো পরমাণু সংখ্যা থাকবে। কার্বনের ভর সংখ্যা দেওয়া আছে, সালফারের ভর সংখ্যা। তাহলে দেখো সালফারের পারমাণবিক ভর কত? 32 গ্রাম মাত্র। তাহলে 20 গ্রাম সালফারে কতটা পরমাণু থাকবে? না, তার মোল সংখ্যা, মোল সংখ্যা সমান কি হয়ে থাকে? গৃহীত ওজন মানে যে কোশ্চেনে দেওয়া আছে বাই আণবিক ওজন। সালফারের কত হয়ে থাকে? 32 ইন্টু এটাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিই, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা হয়ে যাচ্ছে পরমাণুর সংখ্যা পেয়ে যাব। এবার নেক্সট বলেছে এখানে কার্বনের কত আছে দেখো 12 গ্রাম পার মোল। তাহলে আমি ধরে নিচ্ছি যে কার্বনের এক্স গ্রাম ভরে 20 গ্রাম সালফার পরমাণু থাকে। তাহলে এটা কার সাথে সমান হবে না, কার্বনের ক্ষেত্রে কি করব? এক্স বাই 12 ইন্টু এন, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটা হয়ে গেল কার্বনের পরমাণুর সংখ্যা, এটা হয়ে গেল কার্বনের পরমাণুর সংখ্যা। এটা কার সাথে সমান হবে না, সালফারের পরমাণুর সংখ্যা। তাহলে সালফারের পরমাণুর সংখ্যা কোনটা? এই যে এদিকে যেটা আমরা বের করেছি, তাহলে 20/32 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে বোথ সাইডে এনে এনে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে যদি দেখি তাহলে এখানে 4 × 3 = 12, 4 × 8 = 32, বা x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 3 × 2 = 6, 20 × 3 = 60/8, অর্থাৎ এখান থেকে পেয়ে যাবো আমরা 7.5 গ্রাম। তাহলে এটার অ্যান্সার হবে 7.5 গ্রাম। তাহলে বোথ সাইডে আমাদের কি করতে হবে? কার্বন আর সালফারের পরমাণু সংখ্যাকে ইকুয়াল করতে হবে। তাহলে মোল সংখ্যা বের করার ফর্মুলা এটা, গৃহীত ওজন বাই আণবিক ওজন, তার সাথে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে পরমাণুর সংখ্যা। নেক্সট আছে যে কঠিন দ্রাবের উপস্থিতিকে কি কি আমরা অতিরিক্ত দ্রবণ পাওয়া সম্ভব? হ্যাঁ, না কঠিন দ্রাবের উপস্থিতিতে অতিরিক্ত দ্রবণ পাওয়া কিন্তু সম্ভব। যদি একটা অতিরিক্ত দ্রবণে আমরা অতিরিক্ত কঠিন দ্রাব্য যোগ করি তাহলে কি হবে? দ্রাবটা ক্যালাসিত হয়ে যাবে এবং দ্রবণটাকে কিসে পরিণত করবে? সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে। তবে যদি দ্রাবটি যোগ করার সময় কোনো ক্যালাস কেন্দ্র না থাকে বা দ্রবণটি খুব সাবধানে শীতল করা হয় তাহলে সাময়িকভাবে অতিরিক্ত দ্রবণ বজায় থাকতে পারে। নেক্সট বলেছিল যে সিড ক্রিস্টাল বা বীজ ক্যালাস কি? তাহলে দেখো বীজ ক্যালাস জিনিসটা কি না, বীজ ক্যালাস হলো একটি ছোট বিশুদ্ধ ক্যালাস যা একটা অতিরিক্ত দ্রবণে যোগ করা হয়ে থাকে এবং ক্যালাসীকরণ প্রক্রিয়া শুরু করার জন্য এটি ক্যালাস গঠনের জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে থাকে। নেক্সট আছে উত্তপ্ত গাঢ় HNO3 সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় কি ঘটে? তাহলে দেখো উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের যখন বিক্রিয়া করা হবে তাহলে কি উৎপন্ন হবে? MgNO3 অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং নাইট্রোজেন ডাই অক্সাইড বাদামি বর্ণের NO2 এবং জল উৎপন্ন হবে 2H2। নয়টা বলেছে আংশিক পাতন কাকে বলে? না, এটি এমন একটি পদ্ধতি যার সাহায্যে কি করা হয়? দুই বা ততোধিক মিশ্রণীয় তরলকে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে পৃথক করা হয়। এই পদ্ধতিতে মিশ্রণকে উত্তপ্ত যখন করা হবে তখন বিভিন্ন স্ফুটনাঙ্কের যে উপাদানগুলো বিভিন্ন তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে যায়। তাহলে দুটো একই যে তরল, মিশ্রণীয় তরলকে স্ফুটনাঙ্কের ভিত্তিতে পৃথক করার পদ্ধতি হচ্ছে আংশিক পাতন।
এই পদ্ধতিতে কি করা হয়, পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপাদান যেমন আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলোকে আলাদা করে নিতে পারি। ক্ষার জলকে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করার পর জলের এই নমুনাটি লিটমাস কাগজের বর্ণের কি পরিবর্তন করে? তাহলে দেখো যে ক্ষার জলকে যদি আমরা ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে জলটা কি হয়ে পড়বে, আম্লিক হয়ে যাবে বা অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনটা কিরকম হয়ে থাকে, না সালফোনিক অ্যাসিড গ্রুপযুক্ত হয়ে থাকে, আর SO3H টাইপ। তাহলে এখানে কি হয়, না এখানে এই যে RH ফর্মের হয়ে থাকে, এখানে যে সমস্ত ক্ষরজলের যে আয়নগুলো Ca2+, Mg2+, এই আয়নগুলোকে এরা কি করবে, শোষণ করে নেবে, তার পরিবর্তে H+ আয়নকে মুক্ত করবে। তাহলে যত H+ আয়ন জলে মুক্ত হতে থাকবে, তাহলে তার কি অ্যাসিডিটি বাড়তে থাকবে, পিএইচ কমে কি হয়ে যাবে, জল আম্লিক হয়ে যাবে। তাহলে আম্লিক হয়ে গেলে কি করবে, নীল লিটমাসকে লাল করবে। নেক্সট ছিল যে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ সীমা কত, না পানীয় জলের আর্সেনিকের নিরাপদ সীমা মনে রাখবে 0.01 থেকে 0.05 মিলিগ্রাম পার লিটার। নেক্সট ছিল যে বিওডি সম্পূর্ণ নাম কি, তাহলে এটা হবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এই ছিল আমাদের গ্রুপ সি অবধি সমস্ত প্রশ্নের অ্যান্সার। তাহলে এগুলো সবগুলো অ্যান্সার আমরা দেখে নিলাম। এবার চলে যাব গ্রুপ ডিতে। গ্রুপ সি আরো কিছু প্রশ্ন আছে, দেখো। আয়তন উষ্ণতা লেখচিত্র উল্লেখ করে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এটার লেখচিত্রটা অঙ্কন করে নেব। চলো, তাহলে এটা লেখচিত্রটা কিরকম হয়ে থাকে দেখো। এবার এখানে কিছু স্কেলিং করে নাও। এটা আমাদের মূল বিন্দু, এখানটা ধরে নাও 1.0004, 1.0008, চব্বিশ এরকম। আর এদিকে যদি আমরা উষ্ণতাটা নিই, তাহলে এদিকে হচ্ছে 1 ডিগ্রি বৃদ্ধি পেল, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5, 6, 7, 8। তাহলে এই বরাবর আছে আমাদের উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এই বরাবর হচ্ছে আয়তন ঘন সেন্টিমিটার একক। তাহলে এখানে কি হয়, না লেখচিত্রটা হয় আয়তন ক্রমশ কি হতে থাকে, কমতে থাকে। কমতে থাকে, তারপর কি হতে থাকে, ক্রমশ বাড়তে থাকে। তাহলে অন্য পদার্থের ক্ষেত্রে কি হয়, না উষ্ণতা যত আমরা বৃদ্ধি করি তাদের আয়তন বাড়তে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে কি হয়, তার উল্টাটা। উষ্ণতা আমরা যত বৃদ্ধি করছি, দেখো 1, 2, 3, 4, 4 ডিগ্রি পর্যন্ত কি হয়ে থাকে, কমতে থাকে, তারপর 4 ডিগ্রির পর কি হয়ে যায়, বাড়তে থাকে। তাই জন্য এটাকেই বলা হয়ে থাকে জলের ব্যতিক্রান্ত
প্রসারণের গ্রাফ। এবার এখানে বলেছে এটা এঁকে তারপরে এর কিছু প্রভাব আলোচনা করতে হবে, এবং 1 মিটার বাহু বিশিষ্ট ঘন আকৃতির দুটি বস্তুর ভর দেওয়া আছে দেখো, এবং ভূপৃষ্ঠ থেকে দুটি বস্তুকে এত উপরে তুলতে কত কার্য করতে হবে, এবং সান্দ্র তরলের মধ্য দিয়ে পতনশীল বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণ কি, এবং তামার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, এটা বলতে আমরা কি বুঝি। তাহলে লেখচিত্রটা অঙ্কন করার পর আমরা কি লিখতে পারি, দেখো জলের ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটা কি না, সাধারণ পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে যেহেতু কি হয়, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে স্বভাবতই আয়তন যত বাড়বে ঘনত্ব কমবে। কিন্তু জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়লে আয়তন কিন্তু কমতে থাকে। আমরা গ্রাফের ক্ষেত্রেই দেখলাম যে যখন গ্রাফটা দেখলাম যে কি হলো, প্রথমে কমলো, তারপরে এখান থেকে এটা ইনক্রিজ করলো। তাহলে এই যে এই পয়েন্টটা, এটাই ছিল 4 ডিগ্রি, এবং 4 ডিগ্রি সি তাপমাত্রায় জলের ঘনত্ব হয় কি না সবচেয়ে বেশি। এরপর তাপমাত্রা বাড়লে জলের সাধারণ প্রসারণ হয়, অর্থাৎ আয়তন বাড়তে থাকে। নেক্সট হচ্ছে এর প্রভাবটা কি না, দেখেছো যে জলের জীবন্ত যে প্রাণী তাদের জীবন ধারণের সুবিধা হয়। শীতকালে যখন পুকুর বা নদীর উপরের জল ঠান্ডা হতে শুরু করে, তখন 4 ডিগ্রি তাপমাত্রার জল নিচে থাকে এবং উপরের জল আরো ঠান্ডা হয়ে বরফ হতে শুরু করে, এবং বরফ জলের উপরে একটি স্তরের মতো আচরণ করে, যা নিচের জলকে ঠান্ডা হওয়া থেকে বাঁচায়। ফলে জলের নিচে থাকা জীবজন্তু সহজেই বেঁচে থাকতে পারে। 2 নম্বর, প্রাকৃতিক বিপর্যয় থেকে যদি জলের ব্যতিক্রান্ত প্রসারণ না করতো, তাহলে পুকুর বা নদীর জল উপরের থেকে নিচে জমে যেত এবং জলজ প্রাণীদের জন্য সেটা মারাত্মক ক্ষতি হতো। নেক্সট একটা অঙ্ক ছিল যে 1 মিটার বাহু বিশিষ্ট ঘনক আকৃতির দুটি বস্তুর ভর 500 কেজি, প্রতিটির ভর ভূপৃষ্ঠ থেকে দুটোকে এত মিটার উপরে তুলতে কৃতকার্যের পরিমাণ কত। তাহলে প্রথম বস্তুকে যখন উপরে তুলবো, কৃতকার্য ডাব্লু সমান কি, এই যে উপরে তোলা মানে কি স্থিতিশক্তি, স্থিতিশক্তিটাই কার্যরূপে, কার্য যে কাজটা করবো সেটাই স্থিতিশক্তিতে কনভার্ট হয়। তাহলে W1 সমান mgh। তাহলে 500 কেজি ভর, অভিকর্ষ ত্বরণ এত, আর 9.5 মিটার উচ্চতায় উঠাবো, তাহলে এত কার্য করলো। দ্বিতীয় ক্ষেত্রে যে কাজ করব সেই 500 কেজি ছিল, এবং 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রত্যেকটির ভর এত, ভূপৃষ্ঠ থেকে দুটি বস্তুকে এত মিটার অবস্থানে একটির উপর আরেকটি, তাহলে একটা 9.5 ছিল, তাহলে তার উপর আরেকটাকে তুলতে হবে, তাহলে কত হয়ে গেল কার্য আমাদের না 95,000 জুল। তাহলে মোট কত কার্য করতে হবে, তাহলে W1 + W করে দাও, তাহলে 47,500 জুল প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য 95, তাহলে মোট 1,42,500 জুল কার্য করতে হবে। নেক্সট আসো, সান্দ্র তরলের মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণটা কি না, অভিকর্ষ বল। তাহলে সান্দ্র তরলের মধ্য দিয়ে যখন পড়ে, ধরো এখানে কোনো একটা তরল পদার্থ রাখা আছে, তাহলে এর মধ্য দিয়ে যখন বস্তুটা পড়বে, তখন নিচের দিকে কি করবে না mg কাজ করবে। mg বলতে অভিকর্ষ বল, যেটা সমান লিখতে পারি fg, অভিকর্ষ বল। কিন্তু উপরের দিকে কি বল কাজ করবে, 1 নম্বর কাজ করবে প্লবতা বল, সাথে ভিসকোসিটি ফোর্স বা সান্দ্রতা জনিত বল। তাহলে দেখতে পাচ্ছ যে উপরের দিকে দুটো ফোর্স কাজ করছে আর নিচের দিকে একটা ফোর্স কাজ করছে। তাহলে অভিকর্ষ বল যা বস্তুকে নিচের দিকে নিয়ে যেতে চাইছে, তাহলে এটা তীর চিহ্ন নিচে আছে মানে এই নিচের দিকে। আর এই দুটো কি করছে, যা বস্তুকে উপরের দিকে ঠেলে তোলে, প্লবতা বল এবং সান্দ্র বল, এ কি করছে বস্তুর গতির বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ দুটো বল উপরের দিকে কাজ করছে। এবার প্রথমে কি হবে, অভিকর্ষ বল আর অভিকর্ষ বল প্লবতা সান্দ্র বলের চেয়ে বেশি, তাহলে প্রথম ক্ষেত্রে এফজিটা বেশি হবে এদের দুজনের। তার জন্য নিচেরটা বেশি হলে কি হবে, এই বস্তুটা নিচের দিকে ক্রমশ নামতে থাকবে ত্বরণ। কিন্তু বেগ বাড়ার সাথে সাথে সান্দ্রতা বলও কিন্তু বাড়তে থাকে, বাধা পেতে থাকবে। এবং একটা টাইম কি হবে না, একটা সময় আসবে যখন অভিকর্ষ বল, প্লবতা বল আর সান্দ্রতা বলের সমষ্টির সমান, মানে এফজিটা কার সাথে সমান হয়ে যাবে, এফবি প্লাস এফভি এদের সাথে সমান হয়ে পড়বে। তখন কি হবে, তখন বস্তুর উপর যে কার্যকরী বলটা নেট ফোর্সটা কি হয়ে যাবে 0, কারণ দুদিকেই বল সমান, তাহলে তখন 0 হয়ে যাবে। এরপর কি হবে, বস্তুটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে বা ধ্রুবক বেগ নিয়ে নিচে নামতে থাকবে। এই ধ্রুবক বেগকে আমরা কি বলতে পারি, প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি বলা হয়।
নেক্সট ছিল যে তামার ইয়ং গুণাঙ্ক এত বলতে কি বোঝায়? না, যদি তামার একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার হয়, দেখতে পাচ্ছ এটা সিজিএস ইউনিট আছে, তবে তারটির দৈর্ঘ্য বরাবর পীড়ন প্রয়োগ করে দৈর্ঘ্য পরিবর্তন না ঘটিয়ে তারটিকে ছিঁড়তে আমাদের কত বল লাগবে? 1.26 ইন্টু 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ তামার স্থিতিস্থাপকতা অনেক বেশি। তাহলে আমাদের এত দূর অবধি সমস্ত প্রশ্নের আলোচনা হলো। এরপর নেক্সট ছিল গ্রুপ ডি। তাহলে গ্রুপ ডিতে দেখো একটা লেখচিত্র দেওয়া আছে। প্রদত্ত চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, গড় বেগ বের করতে হবে। তাহলে 4-1 অথবাটা যদি দেখি, তাহলে লেখচিত্রে গড় গতিবেগ বের করার ফর্মুলা কি? না, গড় গতিবেগ সমান লেখা হয় মোট সরণ বাই মোট সময়। তাহলে এখানে মোট সরণ যদি বের করতে হয়, তাহলে বেগ সময় যে লেখচিত্র তার যে বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটাই কাকে ডিনোট করে? সরণকে। মোট সরণ বা মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে লেখচিত্রটা দেখছো, এর ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে আমাদের একটা ত্রিভুজ থাকবে, একটা চতুর্ভুজ, আরও একটা ত্রিভুজ নিয়ে মোট ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে প্রথমে আমরা এই লেখচিত্র থেকে সরণটা বের করে নেব, মোট সরণ। তাহলে প্রথমে কি হবে? এই ত্রিভুজটার কথা ভাবো। প্রথমে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ত্রিভুজ, এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর হচ্ছে চতুর্ভুজ, আর 3 নম্বর ত্রিভুজ। তাহলে 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র, তাহলে ভূমি কত? না 0 থেকে 2, তাহলে 2 ইন্টু উচ্চতা কত? হাইট দেখো, হাইট কত এখান থেকে? এটা না 4 মিটার। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা প্লাস, তারপর একটা চতুর্ভুজ আসছে, চতুর্ভুজটা কত? 2 থেকে 4, তাহলে এটা কত হলো আমাদের দৈর্ঘ্যটা? যদি বলি তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এখানে 2 থেকে 4, 2 গুণিত এখানটা যদি দেখি, তাহলে এখানটা কত হচ্ছে আমাদের? 4। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলাম প্লাস। তৃতীয় ক্ষেত্রে আবার একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 4 থেকে 8, মানে কত? 4 ইন্টু উচ্চতা কত? সেই একই রকম ভাবে 4। তাহলে এটা যদি আমরা করি, 2 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে 4 থাকছে, প্লাস এখান থেকে 8 থাকছে, আর এখান থেকে 2 2 4, অর্থাৎ 2 4 8, 8 8 16 4 20। তাহলে 20 মিটার কিন্তু মোট সরণ হচ্ছে। আর মোট সময় কত লাগছে দেখো? 0 থেকে 8 সেকেন্ড। তাহলে আমি এখানে লিখলাম মোট সরণ হচ্ছে 20 মিটার, আর মোট সময় আমাদের লাগছে 8 সেকেন্ড। তাহলে 8 দিয়ে 20কে ভাগ করো, কত আসছে দেখো? 8 2 16, 4 দশমিক দিয়ে শূন্য দিলে 8 5 40। তাহলে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের এই লেখচিত্র থেকে কণার গড় গতিবেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। নেক্সট এখানে বলেছিল যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কিভাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করা যায়। তাহলে 4-1, ধরো এটা একটা কণা, এর ভর m1, এটা আরেকটা কণা, এর ভর হচ্ছে m2। এর ভর হচ্ছে m2। এ u1 বেগে যাচ্ছে, এ u2 বেগে যাচ্ছে, এদিক বরাবর দুজন গতিশীল। তাহলে কখন ধাক্কা হবে? না, যদি প্রথম বস্তুটার গতিবেগটা কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। যদি u1 গ্রেটার দেন u2 হয়, তবেই গিয়ে করে একে ধাক্কা মারবে। তাহলে পরে কি হলো? এদের মধ্যে সংঘাত ঘটলো। এদের মধ্যে সংঘাত ঘটার পর দুটো বস্তুর মধ্যে সংঘাত ঘটে গেল, m1 m2। তাহলে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর একটা বল প্রয়োগ করলো, সেটাকে আমরা বলে থাকি F12। 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর একটা বল প্রয়োগ করলো, ক্রিয়ার প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে F21। দিয়ে কি হয়ে গেল? ধাক্কা লাগার পর দ্বিতীয় বস্তুটা বেগ বৃদ্ধি হয়ে গেল,
অর্থাৎ দ্বিতীয় বস্তুটা v2 বেগ নিয়ে যেতে থাকলো এবং প্রথম যে বস্তুটা ছিল m1 তার বেগ কিছুটা হ্রাস পেয়ে গেল, সে v1 বেগ নিয়ে এই বরাবর গতিশীল হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা কি বের করে নেব, এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে না, নিউটনের তৃতীয় গতিসূত্র বলে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর যখন ধাক্কা দিল তাহলে সেটা হচ্ছে F12, তার পরিবর্তে এও সমান মানের বিপরীতমুখী বল দিল 2 নম্বর বস্তু 1 নম্বরের উপর, কিন্তু সেটা বিপরীতমুখী বোঝানোর জন্য একটা মাইনাস সাইন আছে। তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে বের করে নিচ্ছি F12। তাহলে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর যে বলটা প্রয়োগ করলো সেটা কি হয় না, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি হলো, প্রথম বস্তুর যে অন্তিম ভরবেগ হয়েছে, অন্তিম ভরবেগ যেটা হয়েছে সেটা m1v1, আর প্রাথমিক ভরবেগ কত m1u1। তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে m1 u1 বাই ভরবেগের পরিবর্তনের হার মানে টাইম দিয়ে ভাগ। তাহলে কি হলো m1v1 আর m1u1। একই রকম ভাবে f21 যখন বার করব, f21 সমান কি লেখা হবে না, f21 সমান হচ্ছে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে অন্তিম ভরবেগ কত হয়েছে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m2v2, এবং তার প্রাথমিক যে ভরবেগ ছিল সেটা ছিল m2u2 বাই টি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে যদি এদের মানটা বসাই, নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখতে পাচ্ছ F12 সমান কি লেখা হয়, মাইনাস অফ F12 সমান লেখা হয় মাইনাস অফ F21। তাহলে F12 এর ভ্যালু কত পেয়েছি, F12 এর ভ্যালু পেয়েছি m1v1 মাইনাস অফ m1u1 বাই টি, আর মাইনাস অফ এদিকে যদি লিখি m2v2 মাইনাস m2u2 বাই টি। তাহলে বোথ সাইড টি ক্যান্সেল হবে, সমান কি পাবো, এদিকে আছে আমাদের m1v1 মাইনাস m1u1, আর এদিকে আছে মাইনাস m2v2 মাইনাসে মাইনাসে প্লাস m2u2, বা ভি যুক্ত পদগুলোকে একদিকে করে দাও আর ইউ যুক্ত পদগুলোকে একদিকে। তাহলে m1v1 আর এটা এদিকে আনলে প্লাস m2v2, আর এদিকে ছিল আমাদের m2u2, এই m1u1 এদিকে আসলে প্লাস হয়ে গেল m1u1। তাহলে এটাই হয় আমাদের কিসের সূত্র না, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যে m1v1 প্লাস m2v2 সমান কি লেখা হয়ে থাকে m1u1 প্লাস m2v2। এইভাবে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করতে পারি। নেক্সট বলেছে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে কত ডিস্টেন্স হতে হবে, এবং কিছু অঙ্ক দেওয়া আছে আর বুড়বুড়ি স্ক্রিন দেওয়া আছে। তাহলে চলো এগুলো দেখে নেওয়া যাক। দেখে নাও। তাহলে প্রতিধ্বনি শুনতে গেলে কি করতে হয়, এটা যদি প্রতিফলক হয়ে থাকে তাহলে এখানে যে ধরো উৎস থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, এখানে গিয়ে ধাক্কা মারবে, তারপর আবার ফিরে আসে, দিলে এখানে তুমি শব্দটা শুনতে পাবে। তাহলে এটাকেই আমরা প্রতিধ্বনি বলে থাকি। তাহলে এদিকে ডি যাবে, এদিকে যদি আরো ডি, তাহলে মোট কত পথ অতিক্রম করতে হয় দেখো, প্রতিধ্বনি শোনার জন্য একটা শব্দকে প্রতিফলক এর কাছে যদি মানে প্রতিফলক থেকে শ্রোতার কাছে ফিরে আসতে হয় তাহলে মোট তাকে 2D ডিস্টেন্স অতিক্রম করতে হয়। তাহলে ডি কি, শ্রোতার প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, এবং প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম কি হয় না 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড মানে 0.1 সেকেন্ড প্রয়োজন। তাহলে শব্দের বেগ কত হয় 332 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স এস সমান কি লেখা হয় ফর্মুলা ভি ইন্টু টি। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত 2D, তাহলে 2D সমান ভি ইন্টু টি লিখতে পারি। এবার ভি এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, গুণ করলে তাহলে ডি সমান পাওয়া গেল 16.6 মিটার। নেক্সট প্রশ্ন, শব্দের কম্পাঙ্ক দেওয়া ছিল দেখো, এফ দিয়েও প্রকাশ করতে পারি এবং আমাদের বইতে এন দিয়েও আছে।
যেহেতু আমরা ফর্মুলাটা কি শিখেছি, ভি সমান এন ল্যামডা, তাহলে শব্দের বেগ দেওয়া আছে এবং ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা কি লিখতে পারি এখান থেকে ভি বাই এন, বা ফ্রিকোয়েন্সি ভি বাই এফও লেখা যেতে পারে, তাহলে 1.65 মিটার। এবার দেখো ঘনীভবনের সংখ্যা কি না অতিক্রান্ত পথে কতগুলি সে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আছে তার উপর নির্ভর করবে। তাহলে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কি কি নিয়ে তৈরি হয়, একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য না একটি ঘনীভবন আর একটা তনুভবন নিয়ে তৈরি হয়। তাহলে ঘনীভবনের যে সংখ্যা হবে সেটাই কি হবে, অতিক্রান্ত পথকে, মোট যে অতিক্রান্ত পথ তাকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা ঘনীভবনের সংখ্যা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো যত ছিল 1000 মিটারকে এত দিয়ে ভাগ করলাম, এটা এতগুলো আমরা ঘনীভবনের সংখ্যা পেলাম। তাহলে এদের মধ্যে আমাকে পূর্ণ সংখ্যাটা নিতে হবে, তাহলে 606টি ঘনীভবন এখানে সৃষ্টি হবে। নেক্সট বলেছিল যে 0 ডিগ্রি সি উষ্ণতায় 20 গ্রাম বরফকে 1200 ক্যালোরি তাপ দিলে কি হবে। তাহলে বরফ গলনের যে কি বলে এটাকে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 20 গ্রাম বরফ গলাতে আমাদের কি লাগবে, এইচ সমান কি ফর্মুলা আছে, এইচ সমান এম ইন্টু এল। তাহলে কি করলাম, ভর গুণিত লিন তাপ, তাহলে এত ক্যালোরি তাপ লাগবে। আর প্রদত্ত তাপ কত আছে, 1200 ক্যালোরি। তাহলে যেহেতু এখানে 1200 ক্যালোরি তাপ দিচ্ছি বরফ গলাতে, আর আমাদের দরকার বরফ গলাতে কত তাপ, 1600 ক্যালোরি, তাহলে তার চেয়ে কম, তাহলে কি হবে, বরফ গলবে না। 1600 দিলেই গলতো। তাহলে কিছু বরফ গলে জলে পরিণত হবে, কিছু বরফ বরফের আকারেই ভাসতে থাকবে। নেক্সট বলেছিল যে 42 কেজি ভরের একটি বল এত উচ্চতা থেকে ফেলা হলে কত তাপ উৎপন্ন হবে। তাহলে এম সমান 42 কেজি, হাইট দেওয়া আছে 10 মিটার, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তাহলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু দেওয়া নেই, কোথাও কোথাও থাকবে 10, যেমন থাকবে সেরকম। তাহলে এখানে স্থিতিশক্তি mgh পোটেন্সিয়াল এনার্জি, তাহলে 42 ইন্টু 9.8 ইন্টু এটা করলে কত জুল আসছে, 4116 জুল। এবার 1 ক্যালোরি সমান কি লেখা হয় থাকে, 4.2 জুল আমরা জানি। তাহলে কিউ সমান আমরা লিখতে পারি এতকে আমরা যদি 4.2 জুল দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, কত ক্যালোরি হচ্ছে না 983.28 ক্যালোরি। নেক্সট চলে আসো একটা কাঠের টুকরোর যে অঙ্কটা ছিল। কাঠের টুকরোর আয়তন ধরে নাও ভি, জলের ঘনত্ব রো 1 গ্রাম/সিসি, তেলের ঘনত্ব 0.8 গ্রাম/সিসি। তাহলে কাঠের টুকরোর 1/8 জলের বাইরে আছে, তার মানে কি 7/8 কোথায় আছে, ভিতরে। তাহলে ভাসমান বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন কি হয়, অপসারিত তরলের ওজনের সাথে সমান। তাহলে বস্তুর যে ওজন, তাহলে বলো ঘনত্ব সমান লিখি আমরা ভর বাই আয়তন। তাহলে ভর সমান লেখা হয় ঘনত্ব গুণিত আয়তন। এবার এই যে ভর মানে রো ইন্টু ভি, তাহলে এটাকে ওজনে কনভার্ট করতে গেলে কি করতে হবে, অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। তার মানে রো ভি আর জি এটা করে দিলে হয়ে যাবে কি ওজন। তাহলে সেটা করা হয়েছে দেখো, যে ভি ইন্টু রো সি ইন্টু জি, কাঠের ঘনত্বটাকে রো সি দিয়ে ডিনোট করা হচ্ছে। একই রকম ভাবে ভি ওয়াটার সাথে রো ওয়াটার ইন্টু জি এটা করা হলো। তাহলে এখানে বোথ সাইডে জি জি ক্যান্সেল হলো। তাহলে ভি ইন্টু রো সি সমান জলে কতটা আছে না 7/8 মোট আয়তন, ইন্টু রো ওয়াটার করা হলো পরের স্টেপে। তাহলে বোথ সাইডে ভি ভি ক্যান্সেল হলো। জলের ঘনত্ব কত, 1 গ্রাম/ঘন সেকেন্ড, তাহলে সেখান থেকে রো সি পাওয়া গেল যে 7/8 গুণিত 1 করলে জলের ঘনত্ব ছিল 1 গ্রাম/সিসি। তাহলে সেখান থেকে কাঠের যে ঘনত্বটা সেটা এসে গেল কত, 0.8 গ্রাম/সিসি। এবার এখানে বলা আছে যে একটি পাত্রে তেল ঢালা হলো, কাঠের টুকরোর উপরের তেল আর উপরের তল তেলের উপরের সঙ্গে সমতল এলো। তাহলে কি কাঠের টুকরোটা সম্পূর্ণ ডুবে গেছে। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে কাঠের টুকরোটার ভি0 অংশ তেলের মধ্যে আছে এবং ভি ডাব্লিউ অংশ জলের মধ্যে আছে। তাহলে কাঠের টুকরোর মোট আয়তন ভি, সেটা কি কি নিয়ে না ভি0 আর ভি ডাব্লিউ, কিছু অংশ জলে কিছু অংশ তেল। তাহলে বস্তুর ওজন সমান কি হয়, অপসারিত তেল ও জলের মোট ওজন। তাহলে বস্তুর ওজন একটু আগে আমরা করেছিলাম যে ভি ইন্টু রো সি ইন্টু জি করলে বস্তুর ওজন পাওয়া যায়। তাহলে একই রকম ভাবে তেলে যা আছে তার ওজন প্লাস জলে যতটা আছে তার ওজনের সমষ্টি। তাহলে ভি রো সি, তাহলে দু সাইডে জি কমন নিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে ভি রো জি সমান এটা প্লাস এটা লিখলাম। পরের স্টেপে ভি রো সি সমান কি,
লিখতে পারি VW সমান কি না, মোট আয়তন থেকে যদি আমরা তেলের অংশটা বাদ দিই তাহলে বাকিটা জলে, তাহলে এটা সমান লিখতে পারি। দিয়ে বোথ সাইডে তোমরা এটাকে সমান করবে, তাহলে ভি রো সি সমান, এখানটা কমা দিলাম, বা তারপরে এটা করবে ভি রো সি সমান এটা মাইনাস এটা, তাহলে এখান থেকে হয়ে যাবে ভি নট কমন নিয়ে নেবে, দিলে এটা পেয়ে যাবে। এবার এখানে তোমরা প্রত্যেকের মান বসাবে, দিলে অ্যান্সার আমাদের আসবে 5/8। তাহলে কাঠের টুকরোটি 5/8 অংশ কি থাকবে, তেলের মধ্যে থাকবে। নেক্সট ছিল 21 গ্রাম নাইট্রিক অ্যাসিডে NO3 মাইনাস মূলকের সংখ্যা। নাইট্রিক অ্যাসিডের সংখ্যা HNO3, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করে নেবে, কত আসছে 63 গ্রাম পার মোল। কারণ হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের এনের কত 14, আর অক্সিজেন 3টা ছিল, 16×3 = 48, তাহলে 63। তাহলে 21 গ্রাম HNO3 মোল সংখ্যা কত হবে, তাহলে 21/63 করলে 1/3 মোল। তাহলে 1 মোল HNO3-তে কতগুলো থাকছে NO3 মাইনাস, না 1 মোল NO3 মাইনাস থাকে, তাহলে 1/3 মোলে কতগুলো থাকবে, 1/3 মোলই থাকবে NO3 মাইনাস। এবার এখানে অ্যাভোগাড্রো সংখ্যা কত হয় 6.022 × 10⁻23, তাহলে ওটা 1 মোলে থাকে, তাহলে 1/3 মোলে কতগুলো থাকবে, তাহলে ইন্টু 1/3 করে দিবে, তাহলে আসবে 2.007 × 10⁻23। নেক্সট বলেছিল যে 250 ml এবং এত NaCl দ্রবণে কতটা NaCl উপস্থিত আছে, তাহলে ভি সমান 250 ml, ওটাকে লিটারে করবে, এবং এখানে যে মোলারিটি দেওয়া আছে 0.5 মোল পার লিটার। সোডিয়ামের ক্ষেত্রে NaCl আণবিক ভর বের করলে, তাহলে মোলারিটির যে সূত্র, মোলারিটির সূত্র এম সমান কি লিখা হয়, মোল সংখ্যা বাই আয়তন। তাহলে মোল সংখ্যা সমান কি লিখা হবে, এম ইন্টু আয়তন মানে ভি, তাহলে এখান থেকে মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে ভর করতে গেলে কি করতে হবে, মোল সংখ্যা গুণিত আণবিক ভর, তাহলে মোল সংখ্যা ইন্টু আণবিক ভর করে আমরা কত পেলাম, NaCl দ্রবণে কতটা NaCl আছে 7.3125 গ্রাম। নেক্সট ছিল যে 5.6% W/V KOH এর মোলারিটি নির্ণয় করো। তাহলে এটার মানে কি, না এটার মানে হচ্ছে 100 ml এ 5.6 গ্রাম KOH দ্রবীভূত আছে, তাহলে KOH এর আণবিক ভর বের করে নিলে কত না 56 গ্রাম পার মোল। তাহলে 100 ml দ্রবণে KOH এর ভর কত, সমান 5.6 KOH এর মোল সংখ্যা বের করে নিলে 0.1 মোল হলো। দ্রবণের আয়তন 100 ml মানে কত 0.1 লিটার, তাহলে মোলারিটি সমান কি লিখা হয়, মোল সংখ্যা বাই আয়তন, তাহলে মোল সংখ্যা 0.1 মোল, আর আয়তন আমাদের কত 0.1 লিটার, ভাগ করলে কত আসছে 1, তাহলে এর মোলারিটি কত হবে 1। নেক্সট ছিল যে কোনো দ্রবণের যে পিএইচ এর মান 0 অপেক্ষা কম বা এত বেশি হতে পারে কি, দেখো কোনো দ্রবণের পিএইচ এর মান 0 অপেক্ষা কম বা 14 হচ্ছে বেশি হতে পারে, কারণ পিএইচ এর স্কেল 0 থেকে 14 পর্যন্ত ধরা হয়, যা জলীয় দ্রবণের জন্য প্রয়োজন। সেটা কিরকম ধরনের, যাদের ঘনত্বটা খুব বেশি নয় এরকমের ক্ষেত্রে। এবার পিএইচ এর মান <0 কখন হতে পারে, যদি H+ এর ঘনত্বটা কি হয়ে থাকে 1 m এর চেয়ে বেশি হয় বা 1 মোলারিটির চেয়ে বেশি হয়, অর্থাৎ পিএইচ এর মান যদি 0-এর কম হয়, তাহলে তাহলে পিএইচ এর মান কি হয়ে যাবে 0-এর কম। তাহলে 2 মোলারিটি HCl এর পিএইচ কত হয়ে থাকে মাইনাস এত লেখা হয়ে থাকে। এটা কখন হয়ে থাকে না শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে। কখন 14-এর বেশি হবে না যদি OH- এর ঘনত্বটা 1 মোলারিটির চেয়ে বেশি হয়, তখন সেটা 14-এর চেয়ে বেশি হবে। নেক্সট বলেছিল যে 25°C উষ্ণতায় পিএইচ আর পিওএইচ এর মধ্যে সম্পর্ক কি, তাহলে 25°C উষ্ণতায় পিএইচ পিওএইচ এর মধ্যে সম্পর্কটা হয়ে থাকে যে পিএইচ প্লাস পিওএইচ সমান কত লেখা হয়ে থাকে 14। নেক্সট ছিল বুরবুরি স্কিম কি, না বুরবুরি স্কিম হচ্ছে বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাসের একটা নিয়মাবলী। এটি পরমাণু স্থিতিশীলতা এবং রাসায়নিক ধর্মকে ব্যাখ্যা করতে সাহায্য করে। এক হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে একটা নির্দিষ্ট কক্ষপথে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রনই কিন্তু থাকতে পারে একটা নির্দিষ্ট কক্ষপথে। তাহলে কে কক্ষের জন্য আমরা n সমান 1 ব্যবহার করি, এল এর জন্য 2, এম এর জন্য 3 এরকম ব্যবহার করে থাকি, তাহলে 2n², বুঝতে পারছো যে কোন কক্ষে কটা করে ইলেকট্রন থাকতে পারে। কোন ফর্মুলা ইউজ করেছি না 2n²। নেক্সট হচ্ছে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা, না কোনো পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি কিন্তু ইলেকট্রন থাকতে পারে না। এমনকি যদি সেই কক্ষপথে 2n² সূত্র অনুসারে আরো বেশি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে, তাও কিন্তু 8টির বেশি থাকতে পারে না। এটাই কি অষ্টক নিয়ম মেনে নামে পরিচিত। নেক্সট হচ্ছে যে পূর্ববর্তী কক্ষপথ পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন কক্ষপথে কিন্তু ইলেকট্রন প্রবেশ করবে না। ইলেকট্রনগুলি পরমাণুর কেন্দ্রে সবচেয়ে কাছের কক্ষপথ শুরু করে ক্রমান্বয়ে কি হয় কক্ষপথগুলিতে পরপর প্রবেশ করতে থাকে, অর্থাৎ ভিতরের কক্ষপথগুলি সম্পূর্ণরূপে পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু বাইরের কক্ষপথে ইলেকট্রন যাবে না, ব্যতিক্রম আছে কিছু। এবার সোডিয়ামের কিছু একটা উদাহরণ দিয়ে দেখালাম যে সোডিয়ামের ক্ষেত্রে ধরো 11, তাহলে কি হয় কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং
এম কক্ষে একটা, অর্থাৎ কে কক্ষে তো দুটোর বেশি থাকতে পারে না, তারপরে কক্ষে আটটার বেশি থাকতে পারে না। তাহলে এগুলো কমপ্লিট হওয়ার পরে বহিস্থ কক্ষে একটি গেল। অন্যদিকে আমরা কি জানি যে এই যে 3 নম্বর কক্ষটা 2n² করলে কি হবে, 2 × n মানে 3 নম্বর কক্ষ, 3 স্কোয়ার, তাহলে 2 × 9 মানে 18টা সর্বোচ্চ থাকতে পারে। তাহলে সর্বোচ্চ 18টা থাকতে পারে, কিন্তু সর্ববহিস্থ হয় 8-এর বেশি নয়। তাহলে এরকম ভাবে আমরা, তাহলে এই স্কিমটা কি করে, পরমাণু স্থিতিশীলতা, যোজ্যতা এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা এগুলো ব্যাখ্যা করতে সহায়ক। তাহলে এই গেল আমাদের প্রথম যে সেট তার সম্পূর্ণ সমাধান। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো প্রথম সেট।